করতে হবে। তাহলে মোটামুটি একটা ওভারঅল একটা ভিউ তোমাদের একটা ওভারঅল একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ম্যানগ্রোভ, বুঝছো? ম্যানগ্রোভ আমি যখন কোস্টাল ইকোসিস্টেম তোমাদেরকে পড়ানো হয়েছে তখন তোমরা জানো যে ম্যানগ্রোভ নিয়ে আলোচনা করছিলাম। ম্যানগ্রোভ কি এটা মনে আছে তোমাদের? স্যার কি যন্ত্রণায় ফেললেন, ক্লাস শুরু করেই সংজ্ঞা জিজ্ঞেস করতেছেন। আসলে এক্সাক্ট ডেফিনেশন বলতে হবে না বা কোনো কিছু না, এমনি ম্যানগ্রোভ জেনারেল ভিউ যেটা স্যার সেটা বলো। ম্যানগ্রোভ বলতে স্যার লবণাক্ত পানি থাকবে, তারপর এখানকার যে উদ্ভিদ গুলা তাদের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকবে, যেমন জরায়ু অঙ্কুরোদ্গম হয়, তারপর শ্বাসমূল দেখা দেয়, আহ এরকম বিষয় আর কি। আর পারতেছি না আচ্ছা, স্যার। অন্য কেউ? আর কেউ কিছু অ্যাড করতে চাও? তোমরা যে ছবিটা দেখতেছো এটা হচ্ছে আমাদের আমাদের একদম নিজেদের ম্যানগ্রোভের ছবি, সুন্দরবন, এন্ড দি লার্জেস্ট ম্যানগ্রোভ সিস্টেম অফ দি ওয়ার্ল্ড, তাই না? তোমাদের একটু ম্যাপটা যদি দেখাই যে ম্যানগ্রোভ ফরেস্ট গুলো আসলে কোথায় কোথায় একটু দেখো। মোটামুটি ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল রিজিয়ন গুলোতেই কিন্তু সাধারণত ম্যানগ্রোভ দেখা যায়। ট্রপিক্যাল রিজিয়ন হচ্ছে এই যে এটাকে কি বলে, বিষুবরেখা, তাই না? ইকুয়েটর যেটা আর কি, ইকুয়েটর লাইন, বিষুবরেখাই বলে মনে হয় বাংলায়। স্যার হ্যাঁ, এই যে ইকুয়েটরের আশেপাশের যে এরিয়া গুলো এটাকে বলা হয় ট্রপিক্যাল রিজিয়ন, যেটা হচ্ছে এই রিজিয়নটাতে টেম্পারেচার একটু বেশি থাকে। তারপরে হচ্ছে সাবট্রপিক্যাল, এই যে এই লাইন পর্যন্ত হচ্ছে সাবট্রপিক্যাল। আর তারপরের অংশগুলো হচ্ছে টেম্পারেট, এই অংশগুলোতে তোমার আসলে তাপমাত্রা অনেক কম থাকে, বিশেষ করে বরফ জমে থাকে এই রিজিয়ন গুলো। এই যে লাইনটা তোমরা দেখতেছো, এই যে একটু ব্লু কালারের যে লাইন গুলো, এই যে দেখো এগুলো এইগুলো দিয়েই কিন্তু আসলে তোমার এগুলো হচ্ছে তোমার ম্যানগ্রোভ ফরেস্ট গুলো। পৃথিবীর কোথায় কোথায় ম্যানগ্রোভ ফরেস্ট আছে সেগুলো তো দেখো। ম্যানগ্রোভ ফরেস্ট গুলো সব কিন্তু ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নের মধ্যে। তো এটাই হচ্ছে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নটাই হচ্ছে সুইটেবল এরিয়া যেখানে ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি হয়ে থাকে। এবং ম্যানগ্রোভ ফরেস্টের আরেকটা বিষয় আমি বলছিলাম যে এরা ল্যান্ড এবং ওয়াটারের মধ্যবর্তী জায়গাগুলোতে তৈরি হয়। দেখো একেবারে এই যে আর আরেকটা কি বলছিলাম যে সল্ট, টাইড, স্যালিনিটি এবং রেইনফল এফেক্টেড, তাই না? টাইড স্যালিনিটি হইতে গেলে ডেফিনেটলি তাদেরকে তোমার সাগরের কাছাকাছি হইতে হবে। টাইড স্যালিনিটি রেইনফল দ্বারা এফেক্টেড হবে, এবং এই কারণেই কিন্তু তারা হচ্ছে ল্যান্ড মাস এবং এই যে ওয়াটার এরিয়া, এটার মাঝখানে কিন্তু এদের অবস্থান। আর সারা পৃথিবীতে দেখলে এদেরকে মোটামুটি ইন্টারটাইডাল রিজিয়ন গুলোতেই এদেরকে পাওয়া যায়। এদের দেখো ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল ইন্টারটাইডাল রিজিয়ন, দেখছো এটাও কিন্তু ইন্টারটাইডাল রিজিয়নই, ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল এর মধ্যে এই ফরেস্ট সিস্টেমটাকে দেখা যায়। তার মধ্যে সব থেকে বড় যে ফরেস্ট সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের সুন্দরবন, যেটা এই যে বাংলাদেশে। সুন্দরবনের কত পার্সেন্ট বাংলাদেশে? স্যার 60। হ্যাঁ, স্যার 60%। হ্যাঁ কোথাও এটা এটা না আসলে এই নাকি স্যার 62%? স্ট্যাটিস্টিক এটা আসলে ভেরি করে, বুঝছো? এটা অনেক জায়গায় অনেক রকম ভাবে লেখা, কোথাও 60%, কোথাও 62%, কোথাও 65%। তবে এই যে মোটামুটি 60 থেকে 65% এরকম যদি বলি যে এটা আসলে আমাদের দেশের মধ্যে মেজরিটি অংশটাই হচ্ছে আমাদের, আর বাকি কিছুটা হচ্ছে ইন্ডিয়ায়। এর বাইরেও অন্যান্য জায়গায় ম্যানগ্রোভ ফরেস্ট আছে কিন্তু সেগুলোর সাইজ আসলে এত বড় না। ম্যানগ্রোভ এখানে এই চ্যাপ্টারটাতে তোমাদের ম্যানগ্রোভ ইকোসিস্টেমটা সম্পর্কে একটু জানতে হবে। এটা কিছুই না, এটা হচ্ছে একটা ডেট্রেটাস বেসড ইকোসিস্টেম যেখানে নিউট্রিয়েন্টের সোর্স হচ্ছে এই যে প্ল্যান্ট এবং এনিমেল গুলো, এগুলো তোমার ডিকম্পোজ হয়ে যায়, ডিকম্পোজ হয়ে নিউট্রিয়েন্ট রিলিজ হয়, এই যে ডেট্রাইটাস তৈরি হয়, এবং এই ডেট্রাইটাস গুলো বিভিন্ন অর্গানিজম খাবার হিসেবে ব্যবহার করে।
সেই অর্গানিজম গুলোকে অন্যান্য অর্গানিজম গুলো আবার খাবার হিসেবে ব্যবহার করে, এইভাবে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কনজিউমার পর্যন্ত যায়। আবার হচ্ছে তারা ডিকম্পোজ হয় এবং নিউট্রিয়েন্ট গুলো রিলিজ হয়। এই ধরনের তোমরা এগুলো পড়লে ম্যানগ্রোভ এই ইকোসিস্টেম সাইকেল গুলো সম্পর্কে তোমরা খুব ভালো করে জানো। এটাও মোটামুটি তোমরা বুঝতে পারবা। তোমাদের এই চ্যাপ্টারে আরো কিছু জিনিস আছে, কিছু ইনফরমেশন আছে, যেমন হচ্ছে যে ম্যানগ্রোভ ইকোসিস্টেমে কি কি ধরনের তোমার এনিমেল এবং প্ল্যান্ট স্পিসিস গুলো পাওয়া যায় সেগুলো। এনিমেলের মধ্যে আমাদের অ্যাকোয়াকালচারের সাথে রিলেটেড বিভিন্ন রকমের ফিশ স্পিসিস আছে, তারপরে বিভিন্ন রকমের ক্রাস্টেশিয়ান আছে, মলাস্ক আছে যেগুলো পাওয়া যায়। আর এর বাইরেও টেরিস্ট্রিয়াল কিছু অর্গানিজম থাকে, যেমন বার্ডস, তারপরে তোমরা জানো বিভিন্ন প্রজাতির এমফিবিয়ান থাকে, স্নেকস, বিভিন্ন রকমের বানর, পশু পাখির তো আসলে সুন্দরবনে শেষ নাই, হরিণ, তাই না? তো এগুলো কোন ধরনের স্পিসিস গুলো কত প্রজাতির পাওয়া যায় দেখো, প্রায় 330 প্রজাতির গাছ পাওয়া যায়, 120 প্রজাতির তোমার হচ্ছে মাছ পাওয়া যায় আমাদের সুন্দরবনে। এই সুন্দরবনে যে মাছগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে মেইনলি ব্র্যাকিশ ওয়াটার এবং মেরিন ওয়াটার স্পিসিস গুলো। 270 প্রজাতির পাখি, 12 প্রজাতির ম্যামালস, 35 প্রজাতির রেপটাইলস, এই কিছু ইনফরমেশন আছে, এই জিনিসগুলো তোমরা একটু পড়বা। এই যে সুন্দরবন রিজিয়নে এই লাল কাঁকড়াগুলো প্রচুর পরিমাণে দেখা যায়, ফিডলার ক্র্যাব যেগুলোকে বলে। এটার এই সিলেট লেক গুলো যেগুলো, একটা তোমার অনেক বড় থাকে, আর একটা সুন্দরবনে কেউ কখনো গেছো? যাওয়ার অভিজ্ঞতা আছে সুন্দরবন? এনিওয়ান? না স্যার। ওকে, সুন্দরবন বিষয়টা হচ্ছে কি যে তোমার আমরা সিনেমাতে, ছবিতে যেভাবে দেখি, সুন্দরবন দেখতে গেলে তুমি এই ফিলটা আসলে পাবা না, বুঝছো? সুন্দরবনের প্রোটেক্টেড কিছু এরিয়া আছে, ওই প্রোটেক্টেড এরিয়ার মধ্যে তোমার চলাচলের জন্য, মুভমেন্টের জন্য রাস্তা করে দেওয়া আছে, সেগুলোর উপর দিয়ে ঘুরে ফিরে তুমি গাছপালা কিছু দেখবা। এটা হচ্ছে তুমি আমাদের গাজীপুরের, আমাদের ক্যাম্পাসের পিছনের ওইদিকে, ওই যে ওইটাকে কি বলে, আমাদের বোটানিক্যাল গার্ডেনে তো গেছো সবাই, তাই না? জি স্যার। বোটানিক্যাল গার্ডেনের মাঝখানে গিয়ে যদি দাঁড়াও, কি দেখবা? চারপাশে অনেক গাছ, খুব গরম লাগবে, বুঝছো? গাছপালা যেখানে থাকে ওখানে গরমটা একটু বেশি হয়, গরমটা বেশি লাগে, আর্দ্রতা বেশি থাকার কারণে অনেক বেশি গরম লাগবে, ঠিক এইরকম মনে হবে। আর পার্থক্যটা হবে যে তোমার পায়ের নিচে এখানে তোমার এইরকম কাদামাটি থাকে। এই যে বাঘটা যেখানে দাঁড়ায় আছে, সুন্দরবনের নিচের দিকের অংশগুলো হচ্ছে এরকম, আর আমাদের এখানে ঠিক এইরকম অংশটা পাবা না, যেখানে শ্বাসমূল টেসমূল থাকে, টাইড দ্বারা এফেক্টেড থাকে, তো এই কারণে তোমার মাটি সবসময় ভেজা থাকে, কাদা মাটি থাকে। তো এই ফিলটা পাবা না, আর বাকি সবকিছু এমনি নর্মাল বনের মতো। সুন্দরবনের আসল ফিলিং যদি তুমি পেতে চাও, তাহলে ওই প্রোটেক্টেড এরিয়া না, তোমাকে এমন জায়গায় যেতে হবে যেখানে এই যে মামা থাকে, বুঝছো? যখন ভয়ের মধ্যে থাকবা যে কখন মামা তোমাকে এসে ধরে ফেলে, তখন না আসল ফিলটা পাবা যে সুন্দরবন কি জিনিস। কিন্তু ওই জায়গাতে তোমাকে যেতে দিবে না, সেই জায়গায় যাওয়ার জন্য পারমিশন লাগে, ডিপ ফরেস্টে তোমাকে কখনো যেতে দিবে না। তো ওইভাবে যদি সুন্দরবন দেখার কখনো সুযোগ হয়, একদম ওয়াইল্ড অবস্থায়, তখন যদি দেখতে পারো সেটা ভাল লাগবে তোমাদের। তো দেখো, এটা হচ্ছে ফিডলার ক্র্যাব, প্রচুর পরিমাণে এই নরম মাটিতে ফিডলার ক্র্যাব থাকে। আহ, এদেরকে ধরতে যাবা, টুপ করে ছোট্ট ছোট্ট গর্তের ভিতরে ঢুকে পড়ে। এই এই মাছটা যেটা, এটার নাম হচ্ছে চিরিং মাছ, প্রচুর পরিমাণে দেখা যায় কোস্টাল রিজিয়ন গুলোতে। এই চোখগুলো উপরের দিকে থাকে, পানির নিচে, কাদার নিচে থেকে এই চোখগুলো বের করে রাখে, দেখলে মনে হবে কি কোনো মানুষ মনে হয় তোমার দিকে তাকায় আছে এমন। এটাকে মার্ড স্পিকার, মার্ড স্কিপার বলে ইংরেজিতে, আর বাংলায় বলে চিরিং মাছ। সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। জায়গায় এরকম কয়েকটা স্পিসিসের নাম দেয়া আছে এখানে। এখন এই যে মাঝখানের মহাশয় ক্র্যাব, তোমাদেরকে যেটা পড়াচ্ছিলাম কয়েকদিন ধরে, সাইলাসেরাটা, এইটা প্রচুর পরিমাণে এই ম্যানগ্রোভ এরিয়াতে পাওয়া যায়, এবং ম্যানগ্রোভ এরিয়া থেকেই মেইনলি এটা হারভেস্ট করা হয়। এই রিজিয়নটাই হচ্ছে ওয়াইল্ড সোর্স, ওয়াইল্ড সিডের সোর্স, বুঝছো? তো এই কারণে আমাদের জন্য কিন্তু ম্যানগ্রোভ রিজিয়নটাও আমাদের সিলেবাসে ইনক্লুডেড, এবং ম্যানগ্রোভ রিজিয়নটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ইভেন এই যে দেখো 270 প্রজাতির,
সরি 120 প্রজাতির তোমার কমার্শিয়ালি ইম্পর্টেন্ট ফিশ স্পিসিস, এগুলোও কিন্তু ম্যানগ্রোভ রিজিয়নটাকে তারা তাদের ব্রিডিং, নার্সারি, ফিডিং গ্রাউন্ড হিসেবে কিন্তু ব্যবহার করে। এবং আমাদের বিশেষ করে আমাদের যে চিংড়ির ঘেরগুলো আছে, শ্রিম প্রন ঘেরগুলো এবং ক্র্যাবের ফার্মগুলো, এগুলোও কিন্তু সব থেকে বেশি পরিমাণে এগুলো তৈরি হয়েছে হচ্ছে আমাদের ম্যানগ্রোভ রিজিয়নটাতে, কারণ এই রিজিয়নটাই এই স্পিসিস গুলো কালচারের জন্য মোস্টলি সুইটেবল। তাহলে ম্যানগ্রোভে আমাদের এই স্পিসিস গুলোর ন্যাচারাল অ্যাবান্ডেন্স অনেক বেশি, ম্যানগ্রোভ থেকে এগুলোর সিড সাপ্লাই হচ্ছে, এবং আমাদের প্রোডাকশন সিস্টেম গুলোও কিন্তু ম্যানগ্রোভ রিজিয়ন গুলোতেই স্ট্যাবলিশড, যে কারণে ম্যানগ্রোভটা আমাদের ফিশারিজ এর স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যানগ্রোভের আরো অনেক রকমের ইউজ আছে, ম্যানগ্রোভের আরো অনেক রকমের বেনিফিটস আছে, বাট তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে দিস ওয়ান, হাউ ম্যানগ্রোভ ইজ রিলেটেড টু অ্যাকোয়াকালচার অর ফিশারিজ, এন্ড হাউ ম্যানগ্রোভ ইজ তোমার কি বলবো এটাকে যে কন্ট্রিবিউটিং ইন ফিশারিজ সেক্টর। হ্যাঁ, তোমরা এই পার্সপেক্টিভ থেকে একটু চিন্তা ভাবনা করবো ম্যানগ্রোভটাকে, এইটা তো এই এই ইনফরমেশন গুলো তোমাদের জন্য একটু বেশি দরকার। ম্যানগ্রোভ আমরা জানি যে এখন এটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ। ইউনেস্কো 1997-এ ম্যানগ্রোভকে তোমার ওয়াইল্ড স্যাংচুয়ারি হিসেবে মানে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেয়। এবং ম্যানগ্রোভে 3টা স্যাংচুয়ারি আছে, যে জায়গাগুলোতে এই যে সাউথ স্যাংচুয়ারি, ইস্ট স্যাংচুয়ারি এন্ড ওয়েস্ট স্যাংচুয়ারি, এই জায়গাগুলোতে কিন্তু নর্মাল মানুষরা যেতে পারে না। বনের বিশেষ পারমিশন নিয়ে তারপর রিসার্চের জন্য বা যে কোনো কাজে ডিপ ফরেস্টে যেতে হলে কিন্তু বনের পারমিশন লাগবে। বুঝছো, এই যে এখানে দেখো 522তম ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো, 146তম দেশ হিসেবে 146তম দেশ হিসেবে আমরা ওয়ার্ল্ড হেরিটেজে জায়গা করে নিই, 522তম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সুন্দরবনের। আর এইটা টোটালটা ওয়ার্ল্ড হেরিটেজ না, 1400 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ। দেখো সুন্দরবনের যেখানে 940 কিলোমিটার হচ্ছে ল্যান্ড এবং 490 কিলোমিটার হচ্ছে ওয়াটার এরিয়া। এই ওয়াটার এরিয়াটাই হচ্ছে আমাদের ফিশারিজ এর যে স্পিসিস গুলো আছে, ফিশ স্পিসিস, ক্রাস্টেশিয়ানস, এগুলোর অ্যাবান্ডেন্স কিন্তু এই এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে। সুন্দরবনের উপরের ভিউ যদি তোমরা দেখো, সুন্দরবনের ভেতরে প্রচুর পরিমাণে নদী, নালা, খাল, বিল সুন্দরবনের মাঝখানে একেবারে জালের মতো ছড়ায় আছে। বুঝছো, দ্যাটস ওয়াই এই রিজিয়নটা ফিশারিজের জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি আছো, শুনতেছো আমার কথা? জি স্যার। জি স্যার। আজকের ক্লাসটা আসলে খুব ইনফর্মাল ক্লাস, তো আমি টপিকস গুলো তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি, জায়গাগুলো দেখাই দিচ্ছি, যেন তোমরা কিছু সাপোর্টিভ ডকুমেন্টস দিয়ে দিব, সেই জায়গাগুলো থেকে তোমরা আরেকটু ভালোভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারো। ম্যানগ্রোভের আমাদের এখানে বেনিফিট দেয়া আছে। আচ্ছা, প্রথমেই যদি বলি, আমরা প্রথমেই ম্যানগ্রোভ দেখলে আমাদের প্রথমেই মনে হবে যে জ্বালানি কাঠ। ম্যানগ্রোভ হচ্ছে অনেক জ্বালানি কাঠের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সোর্স। অনেক মানুষ আছে যারা এই যে আমাদের কাঠুরিয়া, এখন অবশ্য এগুলো বন্ধ হয়ে গেছে, কারণ বন থেকে তুমি বনের গাছ কাটতে পারবা না। এগুলো এখন রুলস রেগুলেশন, বিশেষ করে এই যে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হয়ে গেছে এগুলো। একটা ওয়ার্ল্ড হেরিটেজ মানে কি, সেই জায়গায় তুমি চাইলেই যা খুশি গিয়ে করতে পারবা না, কিন্তু স্টিল এখানে এখনো অনেক মানুষজন আছে, নেটিভ পিপল আছে, ট্রাইবাল আছে, যারা ট্রাইব বলতে কি, যারা বছরের পর হাজার হাজার বছর ধরে সুন্দরবনে বসবাস করে আসতেছে, বাঘের সাথে যুদ্ধ করে, এই ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে প্রতিকূল অবস্থায় তারা বাস করে আসতেছে। তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা এরকম কাঠ সংগ্রহ করে বন থেকে, বিশেষ করে এই যে মরা কাঠ, মরা গাছপালার অংশ যেগুলো থাকে, তারা এগুলো কালেক্ট করে বাজারে বিক্রি করে। তো সুন্দরবনের যে ফায়ারউড গুলো আছে, এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি, এগুলোতে প্রচুর পরিমাণে তোমার রেজিন থাকে। হ্যাঁ, এবং আরো বিভিন্ন রকমের কেমিক্যালস থাকে। তো যেমন হচ্ছে তোমার টার্নিন একটা ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল। তো এগুলো এগুলো কিন্তু বার্ন করার জন্য, মানে এগুলো খুবই ইফেক্টিভ জ্বালানি। বুঝছো, এগুলোতে আগুন দিলে অনেক দীর্ঘ সময় পর্যন্ত এগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করে। যেমন পাইন গাছে তোমার রেজিন থাকে, আম কাঠের মধ্যে তোমার রেজিন থাকে, এগুলো কিন্তু খুব ভালো জ্বলে। বুঝছো, অন্য যে কোনো কাঠের থেকে। এই জন্য দেখা যায় যে ম্যানগ্রোভ রিজিয়নের যে কাঠগুলো আছে, এগুলো জ্বালানি হিসেবে খুব ভালো ব্যবহার হয়, চারকোল তৈরি করার কাজে এগুলো ব্যবহার করা যায়।
এই দেখো এখানে একটা ইনফরমেশন আছে, 1 ton of mangrove firewood is equivalent to 5 ton of Indian coal. বুঝতেছো, মানে ম্যানগ্রোভের 1 টন কাঠ যে পরিমাণ তাপ শক্তি উৎপাদন করে, ইন্ডিয়ান চারকোলের 5 টন সেই পরিমাণ তাপ শক্তি উৎপাদন করে। তার মানে এরা বার্ন হয় খুব ভালো, হিট প্রডিউসিং ক্যাপাসিটি এদের অনেক ভালো। সেকেন্ডলি সোর্স অফ হানি, এই যে প্রচুর পরিমাণে তোমরা জানো যে মৌয়ালরা থাকে, আমাদের মধু কিনতে গেলেই দেখবে বলে সুন্দরবনের খাঁটি মধু, সুন্দরবনের খাঁটি মধু। তো সুন্দরবনের একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে যারা আসলে মধু কালেক্ট করে। এই যে এদের মাথায় দেখো তো মুখোশ পরে আছে, তাই না? কি জন্য? করোনার জন্য না অন্য কোনো কারণ আছে বলো তো? স্যার মৌমাছি আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। উম আর কি কারণ আছে? স্যার বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। কি রকম বলো তো? তার মানে স্যার বাঘ তো স্যার পিছন দিক থেকে আক্রমণ করে, সেই জন্য এরা পিছন দিকে মুখোশ পরে থাকে, যাতে মনে করে যে বাঘ মনে করে যে আমাকে দেখতেছে, সেজন্য আক্রমণ করে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, রিজনটা আসলে এটাই, মৌমাছির আক্রমণ থেকে রক্ষা করার জন্য না। মৌমাছির আক্রমণ থেকে রক্ষা করার জন্য হলে সামনের দিকে পড়বে, এরা তো সবাই পিছনের দিকে পড়ে আছে। এদের মুখ কিন্তু সবার ওই দিকে, তোমরা পিঠের অংশ স্যার দেখতে আমি পাচ্ছ। দেখিনি, আমি বুঝতে পারিনি। আচ্ছা, বাঘের বৈশিষ্ট্য হচ্ছে কি, বাঘ সবসময় অ্যাটাক করে পেছন থেকে, বাঘ কখনো সামনে থেকে আক্রমণ করে না। তো এরা মুখোশ পরে রাখে এই কারণে যে এটা একটা সাবধানতা। আসলে মুখোশ পরে রাখলে বাঘ দেখলেই যে, অন্তত বাঘ যদি সামনে থেকে অ্যাটাক করে বসে, অন্তত যেন কিছু সময় সাবধানতা তারা অবলম্বন করতে পারে। হ্যাঁ, তো এটার জন্যই তারা মুখোশ পরে রাখে। আর এটা কিন্তু অনেক রিস্কি জব, আসলে কখন কোন সময় বাঘ আসবে। এবং আমাদের ইন্টারনেটে, ইউটিউবে কিন্তু এগুলো অনেক ভিডিও আছে, তোমরা দেখবা যে সুন্দরবনে বাঘের আক্রমণ নিয়ে, তাদের লাইফ কত রিস্কি লাইফ তাদের। যে কোনো সময় বাঘ এসে আক্রমণ করতে পারে, বাঘ কোথায় আছে এটা তো আর তারা জানে না। হ্যাঁ, এরকম অনেক মানুষজন আছে যারা বাঘের পেটে চলে যায়, প্রতি বছর মানুষজন বাঘের পেটে যাচ্ছে। এটা এটা কিন্তু আসলে বাঘের দোষ না, দোষ তো আমাদের, আমরা কেন বাঘের জায়গায় গেছি, তাই না? যদিও এই মানুষগুলোর আসলে ইনকাম সোর্স নাই, এই যে মধু দিয়ে তাদের জীবন চলে, এই তাই রিস্ক নিয়েই তাদেরকে বাঘের এরিয়াতে যেতে হয়, বুঝছো? বাঘ কিন্তু নর্মালি এমনিতে লোকালয়ে আসে না, বাঘ অত্যন্ত ডিপ ফরেস্টে থাকে। আর সুন্দরবনে বাঘ এখন অনেক কমে গেছে, বাঘ দেখা পাওয়াটাও খুব মানে ভাগ্যের ব্যাপার। সচরাচর বাঘ দেখতে পাওয়া যায় না। তোমরা জানো যে সুন্দরবনে এখন মনে হয় 450-র মতো বাঘ আছে মাত্র, তাই না? ইদানিং মনে হয় জি স্যার। গভর্নমেন্ট কিছু প্রজেক্ট হাতে নিছে বাঘের সংখ্যা বাড়ানোর জন্য। আর এই সুন্দরবনের ম্যানগ্রোভের যে বাঘ, এটা পৃথিবীর অন্য আর কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র এই সুন্দরবনেই পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমাদের দেশে। স্যার বাঘ যদি অনেক বেড়ে যায় তখন কি প্রবলেম হবে না? বাঘ বেড়ে গেলে অনেক প্রবলেম হবে, আসলে সবকিছুর না ন্যাচারাল একটা ব্যালেন্স আছে, বুঝছো? প্রকৃতি তার নিজের সিস্টেমে, তোমরা তো ইকোসিস্টেম সম্পর্কে পড়ছো, ইকোসিস্টেম সম্পর্কে কিন্তু তোমরা জানোই যে কোনোটাই কিন্তু বেশি হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যেমন বাঘের সংখ্যা বেড়ে গেলে হরিণ কমে যাবে, তখন বাঘ অটোমেটিক্যালি কমে যাবে, খাবার না পাইলে এত বেশি বাঘ তৈরিই হবে না। আবার হরিণের সংখ্যা যদি বেশি বেড়ে যায়, বাঘের সংখ্যা যদি কমে যায়, হরিণের সংখ্যা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তো এই নেচার সবসময় কিন্তু এই ব্যালেন্সটা মেনটেইন করে, বুঝছো? ন্যাচারাল প্রসিডিউর বলতে সৃষ্টিকর্তা তো একজন আছেন, তিনি তো আসলে সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা করেন। এবং ইভেন আমার তো মনে হয় যে আমাদের মানব জাতির উপরে এই যে নানান রকম প্রাকৃতিক যে প্রেসার গুলো আসে, প্রাকৃতিক কারণে যে আমাদের যে মৃত্যুগুলো ঘটে, আমারও তো মনে হয় এটাও আসলে এই প্রক্রিয়ারই একটা অংশ, যে নেচার সবসময় চেক এন্ড ব্যালেন্স করে রক্ষা করে চলতে থাকে। এই যে করোনা আসছে, আমার তো মনে হয় মানুষ আসলে দুনিয়ায় বেশি হয়ে গেছে, তো এই কারণেই নেচার আসলে কিছুটা ব্যালেন্স করতে চাচ্ছে কিনা। তারপরে দেখো, সুন্দরবন এটা মেডিসিনাল প্ল্যান্টের একটা সোর্স, এনিম্যাল ফিডের একটা ইম্পর্টেন্ট সোর্স। হ্যাঁ, রিক্রিয়েশন, এই যে মানুষজন ঘুরতে ফিরতে যায়, এটা রিক্রিয়েশনেরও একটা সোর্স। এগুলো আমি আর ডিপ আলোচনা করতেছি না। হ্যাঁ,
ইকোলজিক্যাল বেনিফিটের মধ্যে যেমন দেখো এই যে নার্সারি, ব্রিডিং এন্ড ফিডিং গ্রাউন্ড, এই পয়েন্টটা তোমাদেরকে বলছিলাম যে এই পয়েন্টটা আমাদের জন্য আসলে সব থেকে ইম্পর্টেন্ট। কোস্টাল প্রোটেকশন, ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয় ম্যানগ্রোভকে, আমি বহুবার বলছি তোমাদের এই কথাটা। কারণ সামুদ্রিক জলোচ্ছ্বাস গুলো বা ঝড়গুলো যখন আসে, এরা প্রথম বাধাটা কিন্তু পায় হচ্ছে সুন্দরবনে। আর প্রচুর রকমের ওয়াইল্ড লাইফ এর সোর্স, এই যে এই ছবিটা তোমার হচ্ছে ইয়ে থেকে ওঠানো সুন্দরবনের। আমরা যদি সুন্দরবন ঘুরতে যাই, সবাই যায় হচ্ছে এই যে করমজল পর্যন্ত, সব থেকে বেশি পরিমাণে সব থেকে ভেতরে যাওয়া যায় সুন্দরবনে যে জায়গাটা, ওটা হচ্ছে করমজল পর্যন্ত। এখানে এই যে এরকম কাঠের পাটাতন দিয়ে রাস্তা করে দেয়া আছে। ওই জায়গাটায় গেলে তুমি বানর ছাড়া আর কোনো কিছু দেখতে পাবা না। মানুষজন যায় তো, ওদেরকে বাদাম এইটা ওইটা খাওয়ায়, তখন এগুলোতে তোমার ওই যে শুধুমাত্র বানররা এখানে আসে, কিন্তু অন্য কোনো আর হচ্ছে কিছু কাঁকড়া আর ওই যে চিংড়ি মাছ দেখতে পারবা, আর কিছু দেখতে পারবা না। কিন্তু ডিপ ফরেস্টের ভিতরে আরো অনেক ওয়াইল্ড লাইফ আছে যারা যাদের এই যে বসবাস। তারপর আরো কিছু বেনিফিটস গুলো আছে, এগুলো আমি আর ভেতরের দিকে যাচ্ছি না। ট্র্যাপিং সয়েল সেডিমেন্ট, মানে সুন্দরবন কিন্তু থাকার কারণে দেখা যায় যে মাটি ধরে রাখতে পারতেছে তারা। তারপরে দেখো পলিউশন মিটিগেশন, সুন্দরবন কিন্তু আসলে যেখানে আসলে ফরেস্ট সিস্টেম আছে, এরা কিন্তু অনেক পলিউশন কিন্তু তোমার হচ্ছে রিডিউস করে ফেলে। আমার একটা ফোন আসতেছে বারবার, একটু তোমরা হোল্ড করো। আমি হ্যালো, উজ্জ্বল ভাই, আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ, আমার আর 5 মিনিটের মতো লাগবে, আমি শেষ করে আমি আপনাকে ফোন ব্যাক করতেছি। ওকে, হ্যাঁ। এই আছো তোমরা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে এখানে তোমাদের বেনিফিটস গুলো দেয়া আছে, আর তোমাদেরকে আমি 2টা পেপার দিয়ে দিব। হ্যাঁ, ওই 2টা পেপারের মধ্যে বেনিফিটস গুলো তোমার আছে, ও না সরি, ওই পেপার গুলোতে মনে হয় হচ্ছে ম্যানগ্রোভ ডিস্ট্রাকশনের কারণগুলো। তোমাদেরকে আমি যে শীটটা দেব, এই শীটে ম্যানগ্রোভের বেনিফিট গুলো খুব সুন্দর করে নোট করা আছে, এর বাইরে বেনিফিট গুলো তোমাদের আর তেমনটা পড়তে হবে না। আর ম্যানগ্রোভ ডিস্ট্রাকশনের কিছু রিজন আছে, ম্যানগ্রোভ ডিস্ট্রাকশনের রিজন গুলো সেখানে শুধুমাত্র পয়েন্ট আউট করে দেয়া আছে। এবং ম্যানগ্রোভ ডিস্ট্রাকশনের রিজন গুলো তোমরা ইন ডিটেলস আসলে জানার জন্য তোমাদেরকে আমি 2টা পেপার প্রোভাইড করব। এই পেপার 2টার মধ্যে ম্যানগ্রোভ ডিস্ট্রাকশনের রিজন গুলো সেখানে সুন্দর করে বর্ণনা করা আছে। সেই পেপার 2টা তোমরা একটু জাস্ট এমনি রিডিং করে যাবা, দেখবা যে আসলে এখানে কি লেখা আছে। ঠিক আছে? তোমাদের শীট গুলো মনে হয় দেয়া বাকি আছে, তোমরা একটু হোল্ড করো, আমি এখনই তোমাদের শীট গুলো দিয়ে দেই, পরবর্তীতে আমার মনে থাকে না। শীট গুলো দিয়ে দেই তোমাদের সাথে, শীটের ঝামেলাগুলো শেষ করে ফেলি। কি কি যেন শীট বাকি আছে তোমাদের? সিবাস দেয়া হয়েছে? স্যার জি সিবাস আর স্যার। মিল্ক পিৎজা হয়েছে, তারপর সিবাস দেওয়া আর হয়নি। নিউট্রিশন স্যার, ক্র্যাব তোমাদের কালচার আর ক্র্যাব ওয়েস্টার কালচার, এই দুইটা বাকি আছে। আর ক্র্যাব আর আজকেরটা। ক্র্যাব আর ওয়েস্টার বাকি আছে, তাই না? আচ্ছা শোনো, নেক্সট উইক থেকে স্যার ক্লাস নিতে শুরু করবেন, তোমাদের অ্যাসাইনমেন্টটা দিতে হবে আমার। আমি অ্যাসাইনমেন্টের লিস্টটা এখনো তৈরি করে উঠতে পারিনি, যেহেতু আজকের আসলে ক্লাস আমাকে নিতে হবে এমনটা আমি জানতাম না। জানলে হয়তো তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের লিস্টটা আমি তৈরি করে ফেলতাম। তো অ্যাসাইনমেন্টটা আমি তোমাদের অ্যাসাইনমেন্টের লিস্টটা দিয়ে দিব, আর তোমাদেরকে ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব, ঠিক আছে, যে কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে। এই তোমাদের কি ক্লাসের ইয়ে পিছাইছে, মানে তোমাদের কি ক্লাস 14 তারিখেই শেষ হবে নাকি না এপ্রিলের স্যার, 14 তারিখে শেষ হবে? 26 তারিখ স্যার। তোমাদেরটাও কি পিছাইছে? জি স্যার। তাহলে তো হয়তো পরের দিকে যদি একটু সময় পাই, তাহলে হয়তো তোমাদের বা যে কোনো এক ফাঁকে আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, ক্রাব আর ওয়েস্টারটা, তাই না? করোনা তো আবার বাড়তেছে রে, কি হবে বলো তো? স্যার মনে হয় না স্যার আর ভার্সিটি খুলবে।
বাইরে বের টের হওয়া কম এখন, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার দরকার নেই। স্যার ভ্যাকসিন নিছেন? ভ্যাকসিন কই নিলাম না তো, আমি তো একটু ভয়ে আছি। স্যার ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে তো নিলে স্যার যে ভরসা কি হচ্ছে না। হয়, আমারও তো সেম কন্ডিশন, কিন্তু আমাদেরকে মনে হয় নিতেই হবে, কারণ ইউনিভার্সিটি যদি খুলে দেয়, ইউনিভার্সিটি খুলে দেওয়ার আগে তোমার সবাইকে ভ্যাকসিনেটেড করে নেবে। এখন দেখা যাক, তোমরা রেজিস্ট্রেশন করছো ইউনিভার্সিটি থেকে, তোমাদের কাছে লিস্ট চাওয়া হয়েছে? জি স্যার। আমি তো রেজিস্ট্রেশন এখনো করিনি, রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। স্যার জি বলেন। আমাদের হচ্ছে উইন্টার টার্মের প্র্যাকটিক্যাল শিটগুলো একটু দিয়ে দিলে ভালো হইতো। উইন্টার টার্মের জন্য প্র্যাকটিক্যাল কি নিছি? স্যার এই টার্মেই তো, মানে এখনো তো প্র্যাকটিক্যাল কিছু দেননি। ও আচ্ছা আচ্ছা, শোনো প্র্যাকটিক্যালটা স্যার নেবেন বুঝছো, তোমাদের থিওরি আর মাত্র 1-2টা চ্যাপ্টার বাকি আছে, তো ওই 1-2টা চ্যাপ্টার সহ স্যার নেবেন। আচ্ছা দেখো, তোমাদের গ্রুপে 3টা শিট দিয়ে দিছি, আর যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যানগ্রোভ ডিস্ট্রাকশনের উপরে 2টা পেপার, তাই না? কোনটা যে কোন টার্ম চলতেছে কিছুই বুঝি না বুঝছো, যখন উইন্টার বলো তখন ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু আবার দেখি যে আসলে তো গরম লাগে, এই জন্য বুঝি না যে কোন টার্ম চলতেছে। আচ্ছা, এই যে পেপার 1 এবং পেপার 2, 2টা পেপার তোমাদেরকে দিয়ে দিলাম। এই পেপার 2টা এডিশনাল ইনফরমেশন হিসেবে তোমরা একটু পড়ে দেখবা। শোনো, কোস্টাল অ্যাকুয়াকালচার কোর্সটা আমাদের খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে হইলো। আসলে কোস্টাল বিষয়টা আমার মনে হয় যে এতগুলো চ্যাপ্টার পড়ার পরে যতটুকুই পড়ছো, একটা তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তোমরা বুঝতেই পারতেছো যে কোস্টাল অ্যাকুয়াকালচারের বিষয়টা আসলে এত ছোট না, মেরিকালচারের বিষয়টা কত হিউজ, কত রকমের অপরচুনিটিস এটার ভেতরে। তো তোমাদেরকে এই কয়েকটা ক্লাসে তো আসলে খুব বেশি কিছু শেখানো যায় না, তবে আমি চেষ্টা করছি তোমাদেরকে একটা গাইডলাইন দিতে, এই সেক্টরটা সম্পর্কে তোমাদের ভেতরে একটা ইন্টারেস্ট গ্রো করাইতে। আহ, তো তোমাদের আসলে এই বিষয়টা নিয়ে, এই কোস্টাল সাইটটা নিয়ে একটু নিজেদের একটু থিঙ্কিং করতে হবে এই বিষয়ে, নিজেদেরও একটু স্টাডি করতে হবে। আমি আশা করব তোমরা সেটা করবা, এই সাইটটা সম্পর্কে জানার জন্য, সেক্টরটা সম্পর্কে জানার জন্য। লিস্ট মানে গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য যে বেসিক নলেজ গুলো দরকার, এই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এই সেক্টরের, এই সেক্টরটা সম্পর্কে এই বেসিক নলেজ গুলো যেন তোমাদের আসলে থাকে, যে কোস্টাল অ্যাকুয়াকালচার, মেরিকালচার জিনিসটা আসলে কি, আমাদের কি কি রিসোর্স গুলো আছে, এই রিসোর্স গুলো কি কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, বা যদি এই রিসোর্স গুলো ইউটিলাইজ না হচ্ছে তাহলে কি কারণে হচ্ছে না, ইউটিলাইজ করার জন্য কি কি করা যেতে পারে, এইরকম একটা ওভারঅল কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে। হ্যাঁ, আমি আশা করি সেটা তোমরা এই কোর্সটা পড়লে বা নিজেরা আর একটু চেষ্টা করলে সেটা তোমাদের ডেভেলপ হয়ে যাবে। এনিওয়েজ, নেক্সট ক্লাস থেকে স্যার তোমাদের ক্লাস নেবেন, আর যে কোনো অ্যাসাইনমেন্টের ইয়েটা আমি দিয়ে দিব তোমাদেরকে, লিস্টটা। আমার কোনো প্রয়োজনে আমি তো তোমাদের সাথে যোগাযোগ করবোই, তোমাদেরও যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করো। আর তোমাদের কোনো কথা আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।